প্রিয় ছাত্রছাত্রী, এর পূর্বের ক্লাসে আমি তোমাদের সঙ্গে মিশ্রণ থেকে যে টাইপগুলো আলোচনা করেছিলাম সেই টাইপের যে অঙ্কগুলো তোমাদের বাড়ির কাজ দেওয়া ছিল তার পরবর্তী যে কয়েকটা অঙ্ক বাকি আছে সেগুলো আলোচনা করছি। যেমন তোমাদের পাঠ্য বইয়ে পেজ নাম্বার হচ্ছে 118 এর 1, 2, 3, 4, 5 এবং 10 নম্বর। এই অঙ্কগুলি যে টাইপের করতে হবে সেই টাইপের অঙ্কগুলি আমি এর আগে পূর্বের ক্লাসে আলোচনা করেছি তোমাদের সঙ্গে। আজকে দেখো বাকি থাকছে 1, 2, 3, 4, 5 আর 10। কয়েকটা হয়ে গেছে এখানে, তাহলে বাকি থাকছে 6, 7, 8, 9, 11। তাহলে আজকে আমি তোমাদের করিয়ে দেবো 6 নম্বর, 7 নম্বর, 8, 9 এবং 11। এই অঙ্কগুলো আজকে ক্লাসে আমি করে দেবো। বাকি এই অঙ্কগুলো হয়ে গেছে। তাহলে শুরু করা যাক অঙ্কগুলো। ফার্স্ট আমি 6 নম্বর অঙ্ক শুরু করছি। পেজ 118, কোষে দেখি 12। নাম্বার 6, অঙ্কটা বলছে 2 প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণে অনুপাত। তাহলে এর আগে ক্লাসে আমি বলেছিলাম 2 প্রকার থাকলে প্রথম প্রকার এবং দ্বিতীয় প্রকার দুটো কথা উল্লেখ করতে হবে। তাহলে বলছে 2 প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণে অনুপাত হচ্ছে 2:3 এবং 4:5। তাহলে যেহেতু 2 প্রকারের কথা বলেছে, তাহলে প্রথম প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণে অনুপাত, সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত দেওয়া আছে 2:3। তাহলে লিখতে হবে, যেহেতু আমি পেয়ে গেছি প্রথম প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত 2:3, তাহলে অনুপাত থাকলে কি করতে হয়? অনুপাত থাকলে আনুপাতিক যোগফল এবং আনুপাতিক ভাগহার, এই দুটা টাইপ আমি লিখে দেবো এখানে। তাহলে অতএব আনুপাতিক যোগফল সমান 2 + 3 = 5। আনুপাতিক ভাগহার সমান 2/5, 3/5। অনুরূপ ভাবে লিখবো এবার। বলেছে প্রথম প্রকার 10 কিগ্রা গুঁড়ো সাবানে, তাহলে প্রথম প্রকার 10 কেজি গুঁড়ো সাবানে প্রথমে কি আছে? সোডার পরিমাণ সমান 10 কিগ্রা, তাহলে 2/5 × 10 কিগ্রা মানে কেজি। তাহলে 5 × 5, 5 × 2 = 10, 2 × 4 কেজি। তারপরে কি লিখতে হবে? সাবান গুঁড়োর পরিমাণ, তাহলে সাবান গুঁড়োর পরিমাণ সমান কি হবে? 3/5 × 10 কেজি = কাটাকাটি গেলে কত? 2, অর্থাৎ 6 কেজি পেয়ে গেলাম। তাহলে প্রথম প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত 2:3, আনুপাতিক যোগফল 2 + 3 = 5, আনুপাতিক ভাগহার হচ্ছে 2/5, 3/5। তারপর বলছে যে প্রথম প্রকার 10 কিগ্রা গুঁড়ো সাবানে সোডার পরিমাণ 2/5 × 10 = 10 কেজি সমান কাটাকাটি গিয়ে 2 আসবে এখানে, 2 × 2 = 4 কেজি। সাবান গুঁড়োর পরিমাণ হবে 3/5 × 10 কেজি
কাটাকাটি গিয়ে কত হয়, 5 দুগুণে 10, 2 3 দুগুণে 6 কেজি। এটা পেলাম প্রথম প্রকারে। তাহলে একই রকম ভাবে এখানে দুই প্রকারের কথা বলেছে, তাহলে দুই প্রকার দ্বিতীয় প্রকারে গুঁড়ো সাবানে বা দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে, তাহলে এখানে কি করবো, পরবর্তীতে দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত কত দেওয়া আছে এখানে, 4:5। তাহলে কি হবে, 4:5 আনুপাতিক যোগফল ওই একই রকম ভাবে 4 + 5 ইকুয়াল টু কত হবে, 9। আনুপাতিক ভাগহার 4/9, 5/9। দ্বিতীয় প্রকার বলছে মোট 18 কিগ্রা। তাহলে দ্বিতীয় প্রকার 18 কেজি গুঁড়ো সাবানে সোডার পরিমাণ আনুপাতিক ভাগহার, সোডার পরিমাণ কত হবে, 4/9 ইন্টু 18 কেজি, কাটলে 2 সমান কত হবে, 4 দুগুণে 8 কেজি। তারপরে আবার কত আসবে এখানে, 5/9 ইন্টু 18 কেজি, কেটে হবে কত, 2, 10 কেজি। তাহলে প্রথম প্রকার পেয়ে গেলাম, আর দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে 18 কেজিতে সোডার পরিমাণ পেয়েছি 8 কেজি, আর সাবান গুঁড়োর পরিমাণ পেয়েছি 10 কেজি। তারপর যেটা বের করতে বলছে আমাকে, বলছে তবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে। এখানে দেখার বিষয় হচ্ছে যে প্রথম প্রকার যে গুঁড়ো সাবানটা পেয়েছিলাম সেখানে সাবান গুঁড়োর পরিমাণ কত ছিল, সাবান গুঁড়োর পরিমাণ 6 কিগ্রা। তাহলে এবার লিখতে হবে যে নতুন গুঁড়ো সাবানে সাবান গুঁড়ো থাকবে সমান, প্রথম প্রকারে পেয়েছি সাবান গুঁড়ো 6 কিগ্রা প্লাস দ্বিতীয় প্রকারে পেলাম 10 কিগ্রা। আর মোট যেটা হচ্ছে সাবান গুঁড়ো দুই প্রকার মিলিয়ে, প্রথম প্রকার ছিল 10 কিগ্রা আর দ্বিতীয় প্রকার হচ্ছে 18 কিগ্রা। তাহলে টোটাল কত কিগ্রা হবে, 10 + 18 কিগ্রা। তাহলে যেহেতু এটা পেয়েছি আমি ভাগ, আর তাহলে অংশ দিয়ে লিখবো মোটের অংশ। তাহলে কত হবে এখানে, 6 + 10 মানে 16, 10 + 18 28 অংশ। তাহলে কাটাকাটি করি এবার, 8, 14, 4, 7 অর্থাৎ 4/7 অংশ। তাহলে ক্লিয়ার, এই অঙ্কটা হয়ে গেল। আমি একবার অঙ্কটা বলি, যে বলছে দুই প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণ অনুপাত। তাহলে এখন দুই প্রকার যেহেতু উল্লেখ করেছিল, প্রথমে আমি লিখেছিলাম যে, বা প্রথমে লিখেছি প্রথম প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর অনুপাত 2:3 আনুপাতিক যোগফল আনুপাতিক ভাগহার। ওই একই রকম ভাবে যে প্রথম প্রকার 10 কিগ্রা গুঁড়ো সাবানে সোডার পরিমাণ সাবান গুঁড়োর পরিমাণ পেয়ে গেছে, দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়ো অনুপাত 4:5 আনুপাতিক যোগফল আনুপাতিক ভাগহার। একই রকম ভাবে 18 কিগ্রা গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণটা পেয়ে গেছি। দিয়ে নতুন করে বলছে নতুন যে গুঁড়ো সাবানে সোডা সাবান গুঁড়োর পরিমাণটা থাকবে সেটা হচ্ছে দুইটা মিলিয়ে মোট যেটা সাবান গুঁড়োর পরিমাণ 6 কিগ্রা 10 কিগ্রা, আর মোট মিশ্রণটা প্রথম প্রকার আর দ্বিতীয় প্রকার 18 আর 10 28 কিগ্রা। তাহলে 16 কিগ্রা 18, 16/18 বা 28। তাহলে কাটাকাটি করে আমি পেলাম 4/7। একই রকম ভাবে 7 নম্বর অঙ্ক করি। 7 নম্বর অঙ্ক বলছে দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে, দুটি সমান আয়তনের পাত্র। তাহলে এখানে আমাকে ধরতে হবে পাত্র দুটির আয়তন সম্বন্ধে কোনো ধারণা দেওয়া নেই এখানে কিছু। তাহলে ধরে নেব আমি, ধরি পাত্র দুটির আয়তন হলো 1 অংশ, বা ধরি পাত্র দুটি হলো 1 অংশ। ধরি পাত্র দুটি হলো 1 অংশ। এখন বলছে এই 1 অংশের মধ্যে 1-এর 3 অংশ হচ্ছে ফলের রস প্রথম পাত্রে, আর দ্বিতীয় পাত্রে হচ্ছে 1-এর 4 অংশ ফলের রস। তাহলে ফলের রস দেওয়া আছে, বাকি অবশিষ্ট অংশ জলপূর্ণ।
তাহলে এই এক অংশের মধ্যে প্রথম পাত্রে এক অংশের মধ্যে 1/3 অংশ ফলের রস, তাহলে বাকিটা জল। লিখি এখানে প্রথম পাত্রে ফলের রস সমান 1/3 অংশ, দ্বিতীয় পাত্রে ফলের রস 1/4 অংশ। অতএব প্রথম পাত্রে জল এক অংশ, পাত্র দুটি এক অংশ ধরে নিয়েছি, পাত্র দুটি হলো এক অংশ, অতএব এক অংশের মধ্যে প্রথম পাত্রে 1/3 অংশ জল ফলের রস, তাহলে বাকিটা জল। তার মানে কি করতে হবে, এক অংশের মধ্যে থেকে 1/3 অংশ ফলের রস, তাহলে বাকিটা জল, মানে কি 1 থেকে 1/3 অংশ মাইনাস করলে বাকিটা পেয়ে যাবো। জলের পরিমাণটা প্রথম পাত্রে, ওই একই রকম ভাবে দ্বিতীয় পাত্রে ফলের রসের পরিমাণ দেওয়া আছে 1/4 অংশ, তাহলে জলের পরিমাণটা কত আসবে, ওই যে 1 বিয়োগ 1/4। তাহলে কি হতো, প্রথম পাত্রে জলের পরিমাণ সমান 1 বিয়োগ 1/3 অংশ সমান লসাগু করলে 3, 3 একে 3 বিয়োগ 1 মানে 2/3 অংশ। দ্বিতীয় পাত্রে জলের পরিমাণ 1 বিয়োগ 1/4 অংশ সমান লসাগু 4, 4 একে 4 বিয়োগ 1 মানে 3 অংশ। তাহলে প্রথম পাত্রে জলের পরিমাণ পেলাম 2/3 অংশ, দ্বিতীয় পাত্রে জলের পরিমাণ পেলাম 3/4 অংশ। এখন বের করতে বলছে যে ওই পাত্র দুটির জল মিশ্রিত ফলের রস একটা নতুন পাত্রে ঢেলে দেওয়া হলো, তাহলে নতুন পাত্রে ফলের রস এবং জলের পরিমাণে অনুপাত বের করতে বলছে। আচ্ছা, নতুন পাত্রে যে ঢেলে দিচ্ছি আমি এখন, অতএব দিয়ে কি লিখবো, নতুন পাত্রে ফলের রস প্রথম পাত্রে, প্রথম আর দ্বিতীয় পাত্র দুটি একটা নতুন পাত্রে ঢেলে দেওয়া হলো। তার মানে কি, প্রথম পাত্র আর দ্বিতীয় পাত্রে যে পরিমাণ শরবত থাকবে বা ফলের রস আর জল থাকবে, তারা কি একটা নতুন পাত্রে ঢালা, মানে কি ফলের রসের সঙ্গে ফলের রস যোগ আর জলের সঙ্গে জল যোগ। তাহলে প্রথম পাত্রে ফলের রস হচ্ছে 1/3 অংশ আর দ্বিতীয় পাত্রে ফলের রস হচ্ছে 1/4 অংশ। তাহলে নতুন পাত্রে ফলের রস কি হবে, দুটা যোগ, 1/3 যোগ 1/4 অংশ। লসাগু 12, 3 4 12, 4 1 4, 3 4 12, 3 1 3, 7/12 অংশ। ওই একই রকম ভাবে জলের পরিমাণ সমান প্রথম পাত্রে জলের পরিমাণ হচ্ছে 2/3 অংশ, দ্বিতীয় পাত্রে জলের পরিমাণ হচ্ছে 3/4 অংশ। তাহলে কি করতে হবে, 2/3 যোগ 3/4 অংশ সমান লসাগু কত হবে, 12, 3 4 12, 4 2 8, 3 4 12, 3 3 3 9 অংশ সমান কত হচ্ছে 17/12 অংশ। এখন নতুন পাত্রে ফলের রস পেয়ে গেছি 7/12 অংশ আর জলের পরিমাণ পেয়ে গেছি 17/12 অংশ। তাহলে এখানে আমাকে বের করতে বলছে যে নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত। তাহলে এই দুটার অনুপাত, ফলের রসের আর জলের দুটার অনুপাত। অতএব দিয়ে লিখবো নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত। নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত সমান ফলের রস হচ্ছে 7/12 আর জল হচ্ছে 17/12। তাহলে কি হবে, 7/12 ইস্টু 17/12, 12 কেটে গেল, তাহলে কি থাকলো এখানে 7:12। ক্লিয়ার অঙ্কটা। 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক আর 7 নম্বর অঙ্ক একই। 8 নম্বর অঙ্ক এখানে বলছে যে রেশমি খাতুন 3টি সম মাপের গ্লাস শরবত পূর্ণ করেছে। এই 3টি পাত্রের গ্লাসের শরবতে জল ও সিরাপের পরিমাণ যথাক্রমে দেওয়া আছে 3:1, 5:3 এবং 9:7। এখানে বলছে 3টি পাত্রে শরবত আছে। তাহলে প্রথম পাত্রে লিখতে হবে কি, প্রথম পাত্রে জল ও সিরাপের অনুপাত। প্রথম পাত্রে জল ও সিরাপের অনুপাত 3:1, আনুপাতিক যোগফল আনুপাতিক ভাগহার বের করে নিব। একই রকম ভাবে দ্বিতীয় পাত্রে জল ও সিরাপের অনুপাত 5:3, আনুপাতিক যোগফল আনুপাতিক ভাগহার বের করে নেব। ওই একই রকম ভাবে তৃতীয় পাত্রে জল ও সিরাপের অনুপাত
9:7 আনুপাতিক যোগফল আনুপাতিক ভাগাহার। তারপর লিখবো নতুন পাত্রে জল ও সিরাপের অনুপাত। নতুন পাত্রে জল ও সিরাপের অনুপাত, তিনটি পাত্র থেকে যে জলগুলো থাকবে ওটা জলের যোগ ইস্টু সিরাপের সঙ্গে সিরাপগুলোর যোগ, তিনটা। একই রকম ভাবে তোমরা বাড়িতে করে নেবে। 8 নম্বর অঙ্ক, আমি 9 নম্বর অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। নয় নম্বর অঙ্ক বলছে দুই প্রকার পিতল। যেহেতু প্রথমে বললো দুই প্রকার পিতল, তার মানে প্রথম প্রকার এবং দ্বিতীয় প্রকার দুইটা কথা ধরে নেব। তাহলে প্রথম প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণে অনুপাত দেওয়া আছে 8:3, আনুপাতিক যোগফল আনুপাতিক ভাগাহার বের করতে পারবো এখান থেকে। একই রকম ভাবে দ্বিতীয় প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণে অনুপাত হচ্ছে 15:7, আনুপাতিক যোগফল আনুপাতিক ভাগাহার। তারপরে বলছে যে দুই প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে। এখানে একটা জিনিস দেখার বিষয় হচ্ছে যে মিশ্রণ দুটির পরিমাণে অনুপাত দেওয়া আছে। দুই প্রকার পিতল যেটা আছে তার অনুপাত দেওয়া আছে, যে প্রকৃত মান সেটা মানটা দেওয়া নেই। তাহলে অনুপাত দেওয়া থাকলে আমি ধরে নেব যে প্রথম প্রকার পিতল হচ্ছে 5x একক এবং দ্বিতীয় প্রকার পিতল হচ্ছে 2x একক। তাহলে লিখি এখানে যে দুই প্রকার যেহেতু বলেছে, তাহলে প্রথম প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত সমান 8:3, আনুপাতিক যোগফল সমান 8 + 3 = 11, আনুপাতিক ভাগাহার সমান 8/11, 3/11। একই রকম ভাবে বের করব যে দ্বিতীয় প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণে অনুপাত। দ্বিতীয় প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত সমান তামা ও দস্তার অনুপাত 15:7, আনুপাতিক যোগফল আনুপাতিক ভাগাহার আনুপাতিক যোগফল সমান 15 + 7 = 22, আনুপাতিক ভাগাহার সমান 15/22, 7/22। তাহলে পেয়ে গেলাম। এখন বলছে দুই প্রকার পিতল 5:2 অনুপাতে মেশাতে হবে। তাহলে প্রথম প্রকার পিতল 5x একক এবং দ্বিতীয় প্রকার পিতলটা 2x একক ধরে নেব। তাহলে কি ধরি প্রথম প্রকার 5x একক ও দ্বিতীয় প্রকার 2x একক পিতল মেশানো হয়েছে। প্রথম প্রকার পিতল হচ্ছে 5x একক আর দ্বিতীয় প্রকার পিতল হচ্ছে 2x একক। তাহলে এই যে বের করতে হবে এবার 5x একক পিতলে তামার পরিমাণ দস্তার পরিমাণ প্রথম প্রকারে যাবে, আর দ্বিতীয় প্রকারের 2x একক পিতলে তামার পরিমাণ এবং দস্তার পরিমাণ দুটো বের করে নিতে হবে। তাহলে এখানে আবার বের করি 5x একক। তাহলে প্রথম প্রকার 5x একক পিতলে প্রথম প্রকার 5x একক পিতলে প্রথম প্রকার 5x একক পিতলে তামার পরিমাণ
পরিমাণ সমান প্রথম প্রকার 5x একক পিতলে প্রথম প্রকার পিতলে তামার পরিমাণ তামার আনুপাতিক ভাঙার কত ছিল? প্রথম প্রকার পিতলে তামার আনুপাতিক ভাঙার হচ্ছে 8/11 ইনটু 5x একক মানে 5x একক 5 8 40 x/11 একক। দস্তার পরিমাণ 3/11 ইনটু 5x একক। তাহলে কত পাবো এখানে? 3 5 15x/11 একক হয়ে গেল। একই রকম ভাবে দ্বিতীয় প্রকার 2x একক পিতলে দ্বিতীয় প্রকার 2x একক পিতলে দ্বিতীয় প্রকার 2x একক পিতলে তামার পরিমাণ তার দ্বিতীয় প্রকার পিতলে তামার আনুপাতিক ভাঙার কত ছিল? 15/22 ইন্টু 2x একক কাটাকাটি গেলে কত হবে? 11 অর্থাৎ 15x/11 একক। তারপর দস্তার পরিমাণ কি পাবো? দস্তার আনুপাতিক ভাঙার ছিল 7/22 ইন্টু 2x একক কাটাকাটি গিয়ে কত আসবে? 11 অর্থাৎ 7x/11 একক হয়ে গেল। এখন তামা দস্তার পরিমাণ অনুপাত বের করতে বলছে। তাহলে প্রথম প্রকার 5x একক পিতলে তামার পরিমাণ পেলাম 40x/11 একক, দস্তার পরিমাণ পেলাম 15x/11 একক। দ্বিতীয় প্রকার 2x একক পিতলে তামার পরিমাণ পেলাম 15x/11 একক, দস্তার পরিমাণ পেলাম 7x/11 একক। তাহলে নতুন যেটা পিতল পাবো, দুই প্রকারকে মিশিয়ে আমি নতুন একটা পিতল তৈরি করতে হবে। এই নতুন পিতলে তামার পরিমাণ যাবে এই যেটা 40x/11 এবং 15x/11 মানে দুটা যোগ, আর দস্তার পরিমাণ হবে 15x/11 আর 7x/11 দুটা যোগ করে অনুপাত। তাহলে লিখতে হবে নতুন পিতলে তামা ও দস্তার অনুপাত সমান তামার পরিমাণ কত আছে? 40x/11 প্লাস 15x/11 ইস্টু দস্তার পরিমাণ হচ্ছে 15x/11 প্লাস 7x/11। এবার এই দুটো ক্যালকুলেশন করতে হবে। তাহলে কি পাবো এখানে? এটা লসাগু হবে 11, 40x প্লাস 15x ইস্টু এটা লসাগু হবে 11, 15x প্লাস 7x 11 বাদ নিচে 55x ইস্টু 22x xx বাদ, তাহলে কি থাকলো? 55:22 আবার দুটো 11 দ্বারা কাটবে মানে 5 11 55 ইস্টু 11 দুগুণে 22, তাহলে 5:2 অনুপাতে মেশাতে হবে। পেয়ে গেলাম নতুন পিতলে তামা ও দস্তার পরিমাণ। নতুন পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত পেলাম 5:2 হয়ে গেল এই অঙ্ক। 10 নম্বর বাড়ির কাজ দিয়েছি। 11 নম্বর লাস্ট অঙ্ক। এখানে যে 12 13 14 15 আছে, 12 গুলোতে ছক দেওয়া আছে, ওগুলো পেয়ে যাবে করতে, 12টা বাদ। 13 14 15 এই তিনটা অঙ্ক আপাতত থাকবে, পরবর্তীতে দেখা যাবে, কারণ তিনটা অঙ্ক একটু ব্রড টাইপের আছে। এই তিনটা অঙ্ক করা ভিডিও ক্লাসের মাধ্যমে বোঝানো সম্ভব হবে না, কারণ এখানে যে কিছু পার্ট দেওয়া আছে, এই পার্ট গুলো আমাদেরকে ক্যালকুলেশন করতে গেলে কিছু টাইপ জানতে হবে আগে থেকে। তাহলে ওই টাইপ গুলো আলোচনা না করে এখন আমি এই তিনটা অঙ্ক বাকি রেখে দিয়ে 11টা লাস্ট করিয়ে দিয়ে চ্যাপ্টারটা শেষ করে দিচ্ছি। 11 নম্বর অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, ভালো করে বুঝবে অঙ্কটা। নম্বর এখানে যেটা বলছে যে এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো হয়েছে। তাহলে এক পাত্র শরবতে সিরাপ ও জলের অনুপাত পেয়ে গেলাম আমি 5:2। তাহলে এক পাত্র শরবতে 11 নম্বর
এক পাত্র শরবতে সিরাপ ও জলের অনুপাত সমান সিরাপ ও জলের অনুপাত সমান 5:2। তাহলে আনুপাতিক যোগফল সমান 5 + 2 = 11। আনুপাতিক ভাগহার 5/11, 2/11। এখানে বলছে ওই শরবতের কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালতে হবে। আমি তো জানি না যে কত অংশ তুলে নেব, তাহলে যেহেতু জানি না তার জন্য আমি ধরি ওই শরবতের x অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালতে হবে। যেহেতু এখানে আমি জানি না যে ওই শরবতের কত অংশ তুলে নেব, তার জন্য আমি এখানে লিখবো যে ধরি ওই শরবতের x অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালবো। তাহলে কথাটা লিখি আমি, অতএব ধরি ওই শরবতের x অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালতে হবে। সেখানে বলছে যে ধরি ওই শরবতের x অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালতে হবে। অর্থাৎ x অংশ তুলবো, x অংশ তুলে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালবো, মানে কি x অংশ তুলবো তো x অংশই জল ঢালবো। তাহলে x অংশ যে শরবত তুলবো তার মধ্যে কি আছে, শরবতের মধ্যে কি আছে, সিরাপ ও জল। তাহলে x অংশ শরবত যদি আমি তুলি তাহলে ওই শরবতের মধ্যে সিরাপও উঠবে এবং জল উঠবে। তাহলে কতটা জল উঠবে, x অংশ শরবতে আমি বের করে নেবো কতটা উঠবে। অতএব x অংশ শরবতে প্রথমে আছে গিয়ে সিরাপের পরিমাণ সমান 5x/11। যেহেতু x অংশ তুলছি তাহলে x দ্বারা গুণ হবে, 5x/11 অংশ না 5x/11 অংশ। জলের পরিমাণ 2x/11, 5:2, সরি 5:2 মানে কি 7। তাহলে কত হবে আনুপাতিক ভাগহারটা, এখানে ওই এক পাত্র শরবতে সিরাপ ও জলের পরিমাণের অনুপাত 5:2। আনুপাতিক যোগফল এখানে গন্ডগোল হয়েছিল, আনুপাতিক যোগফলটা 5:2 মানে 7, 11 না 7। তাহলে আনুপাতিক ভাগহার কত হবে 5/7, 2/7। তাহলে এখানে কি পাবো আমি 5/7। x অংশ শরবতে সিরাপের পরিমাণ কত 5x/7 অংশ, আর জলের পরিমাণ কত আসবে 2x/7 অংশ পেয়ে গেলাম। তাহলে যে প্রথমে সিরাপের পরিমাণটা কত ছিল, আনুপাতিক ভাগহারটা 5/7, তার মধ্যে থেকে আমি তুলে নিচ্ছি 5x/7। তাহলে কি করতে হবে, এতটা থেকে এতটা তুলবো, মানে কি মাইনাস জল এতটা ছিল প্রথমে, এটা থেকে এটা জল তুলে নেব 7 না 2x/7 অংশ। তাহলে কি করবো মাইনাস, আবার বলছে যে x অংশ জল ঢালো মানে সমপরিমাণ, তাহলে জলের সঙ্গে আবার x অংশ যোগ করতে হবে। অতএব শর্তানুসারে যে লিখতে হবে এবার, এখানে প্রথমে গন্ডগোল হয়েছিল ওটা 5 + 2 মানে কি 11 না 7, 5 + 2 = 7, ওটা লক্ষ্য করবে। তাহলে শর্তানুসারে কি লিখতে হবে, কি পেয়েছিলাম, জল ছিল কত 5/7, তার মধ্যে থেকে তুলে নিয়েছি 5x/7 অংশ। এটা জল বলছে, জলের মানে সিরাপ এটা সমান জল হচ্ছে 2/7 - 2x/7।
এতটা সিরাপ তুললাম ওই জন্য সিরাপ থেকে মাইনাস, এতটা জল তুলেছি ওই জন্য জল থেকে মাইনাস। এখন বলছে সিরাপ আর জলের পরিমাণ সমান হবে কখন, যদি যতটা শরবত তুলেছিলাম তার পরিবর্তে একই পরিমাণ বা সম পরিমাণ জল ঢালতে হবে। তাহলে এক্স অংশ শরবত তুলেছিলাম, এক্স অংশ জল ঢালবো, তাহলে জল ঢালবো মানে কি জলটা যোগ করছি, তাহলে প্লাস এক্স। এখানে লসাগু কি হবে 7, তাহলে 5 মাইনাস 5x ইকুয়াল টু 7। এখানে লসাগু তাহলে 2 মাইনাস 2x প্লাস 7x, তাহলে এই নিচে 7 7 কি বাদ, তাহলে কত হবে এটা 5 মাইনাস 5x, যেহেতু 5 একটা ধ্রুবক রাশি আর 5x একটা চল রাশি x যেহেতু, তাহলে বিয়োগ করা যাবে না এখানে, এটা মাইনাস 2 থেকে গেল, এবার 2 থেকে গেল, আর মাইনাস 2 প্লাস 7x, মাইনাস 2x প্লাস 7x মানে কি প্লাস 5x, x গুলো একই দিকে করে দিচ্ছি, তাহলে বা মাইনাস 5x মাইনাস 5x ইকুয়াল টু 2 মাইনাস 5, বা কত হবে এটা মাইনাস 10x ইকুয়াল টু মাইনাস 3, মাইনাস মাইনাস চলে গেল, তাহলে x ইকুয়াল টু 3/10। তাহলে কত অংশ শরবত মানে সিরাপ শরবত তোলা হয়েছিল, 3/10 অংশ শরবত তোলা হয়েছিল। এই অঙ্কটার মতো একই অঙ্ক পেজ নাম্বার 122 118, পেজ নাম্বার 118, উদাহরণ 11 নিজে করে। এই একই অঙ্ক এটাও করে নিবে। এই কোষে দেখি 12 এর 11 নম্বর অঙ্কের মতো পেজ নাম্বার 118 এর নিজে করি 11 নম্বরটা, ওটাও করে নেবে বাড়িতে, শেষ এই চ্যাপ্টারটা। তাহলে এর পরবর্তীতে আমি এর পরবর্তী ক্লাসে তোমাদের যেটা শুরু করব সেটা হচ্ছে একটা বীজগণিতের পার্ট, দেখি কি বাকি আছে তোমাদের। উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে, লসাগু গসাগু। তাহলে এর পরবর্তী ক্লাসে আমি যেটা শুরু করতে যাবো সেটা হচ্ছে লসাগু গসাগু। তাই তোমরা লসাগু গসাগু অধ্যায়টা বা চ্যাপ্টারটা ভালো করে একটু দেখে রাখবে উদাহরণগুলো, আমি এর পরের দিন ওটা বুঝাবো। তাহলে যতটা বাড়ির কাজ দিলাম মিশ্রণ থেকে বাড়ির কাজগুলো করে রাখবে, বুঝিয়ে দিলাম, অঙ্ক করে দিয়েছি তুলে নেবে, চ্যাপ্টারটা শেষ। এরপরে আমি শুরু করবো লসাগু গসাগু।